জাদু মন্তর জানে, পরিস্থিতি শিখিয়ে দেয়। ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটার কাছে। একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে, ছেলেরা একাই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায়। প্রেমিকা বা স্ত্রী কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে, বাজারের রূপচে শাকসবজি আনা থেকে শুরু করে, ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে, প্রেমিকার জন্মদিনে নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে, শ্বশুরবাড়ির প্রতিটা সুবিধা অসুবিধায় মুখ বুঝে নিজের দায়িত্ব পালন করে যায়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পরতে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায়। যে ছেলেরা নিজের দাড়ি কাটতে গিয়ে গাল চিরে ফেলতে বেলেট দিয়ে ভুল করে, সেই ছেলেরাই শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল। ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা শীত দ্বারা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে। ছেলেদের ভেতর ক্লান্তি নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে। মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে ভয় পায়, কাউকে আঁকড়ে জড়িয়ে ধরতে চায়, আঁচল টেনে ধরে বলতে চায় আমার একটু বুকে করে আগলে রাখতে পারো। তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা। শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে। সামান্য ভুল বুঝাবুঝি ঝরে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমি চাই। আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আটকে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্ক ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্ক ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা আমি একবারে জমিয়ে। আমার প্রত্যাশা সে প্রেম, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই। যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে, সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্য চাই। প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধা সুবাস নিয়ে, যে সুবাস সারা জীবন গায়ে লিপটে থাকলেও বিষাক্ত আসবে। প্রেম চাই সম্মানের, শ্রদ্ধা, যত্ন, ভরসা আর বিশ্বাসে। আমার কাছে সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো সম্পর্কের শেষের দিকে এসে আমরা একজন আরেকজনকে তার দোষগুলো চোখে আঙুল দিয়ে দেখি। দোষ দেখানোর ক্ষেত্রে দুজন মানুষই জিতে যেতে চায়। যার বেশি দোষ দেখানো যাবে, পবিত্রতার দিক দিয়ে সে হেরে গেল। তারপর আলাদা হয়ে যাওয়া, এতে কি হয়? এই যে মানুষটা এতদিন প্রিয় ছিল, তাকে অপ্রিয় বলে ঘোষণা দেয়। দোষারোপ পূর্বে পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা নষ্ট হয়ে যায়। আমি বলি কি, জীবনটা তো ছোট, এখানে ভালোবাসার মানুষটাকে ঘৃণা করতে হবে কেন? থাক না এক সময়ের মানুষটা শ্রদ্ধাবোধের জায়গায়। আমি তুমি আমরা টেন না পাই, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে সম্পর্ক টিকিয়ে রাখার কতটা ব্যর্থ চেষ্টা থাকে, যার ঘর সেই জানে। কতটা ব্যথা বুকে নিয়ে দুটো মানুষ আলাদা হয়। তাই শেষ দেখাতে শেষবারের মতো থেকে যাওয়ার আকুলতা থাক, থেকে যাওয়ার প্লিজ আমার হয়ে। ডিপ্রেশন ইজ এ নট এ জোক। পুরো পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে কেউ না কেউ সুইসাইড করে। অ্যান্ড ডু ইউ থিঙ্ক কেউ শখে সুইসাইড করে? সুইসাইড করার পর, মানুষটা মারা যাওয়ার পর আমরা আহারে ওহরে বলে চিল্লাতে থাকি, কিন্তু তখন এত শোক প্রকাশ করার পর ওর লাভ আছে কি? এখানে কিছু মানুষ এত খারাপ, কেউ মারা যাওয়ার পরও তাদের মানুষটাকে নিয়ে ট্রোল করা থামে না, তার দোষ খুঁজে বেড়ানো বন্ধ করবে না। কিন্তু ভাই, একটা মানুষ খুব বেশি মানসিক যন্ত্রণা ভোগ না করলে কখনো এমন স্টেপ নেয়। যে ফেস করে সেই বোঝে। আমরা যতক্ষণ না তার অবস্থানে থেকে ব্যাপারটা ফিল করতে পারছি, ততক্ষণ বুঝতে পারবো না সে কেন। তাই কারো অবস্থা না বুঝে তাকে জাজ করা কখনোই উচিত না। আমরা যখন নিজেদের ডিপ্রেশন, খারাপ লাগা কখনো বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে শেয়ার করতে যাই, তারা হেসে ছ্যাঁকাখোর বলে ব্যাপারটাকে উড়িয়ে তুমি সারাদিন হাসো পুরো, তোমার আবার কিসের ডিপ্রেশন? সে কখনো ঢাকঢোল পিটিয়ে বলতে যাবে না আমি ডিপ্রেশনে আছি।
আমার কাছে কেউ তার খারাপ লাগা ডিপ্রেশন শেয়ার করতেছে, মানে মানুষটা আমার কাছে ব্যাপারটা বলে একটু হালকা হতে চাচ্ছে। বন্ধুত্ব জিনিসটা মানে খালি আড্ডা দেওয়া ঘুরে না। একজন ভালো বন্ধু হতে হলে আগে মানুষটাকে বুঝতে শিখুন, তার খারাপ সময়ে পাশে থাকতে শিখুন। নয়তো দাঁত চলে গেলে দাঁতের জন্য হাজারো চিৎকার করে কষ্ট পেয়ে লাভ হবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না। তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমাকে ভেবে আফসোস করে। আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায় তাকে ফুরফুরিয়ে গ্রহণ করো না। সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে, সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক। হুট করে চলে আসা কেউ ফুরুত করে উড়ে চলে যায়। যা অল্পতেই পাওয়া যায় তার উপর যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমাকে বুঝতে, না পারবে তুমি তাকে বুঝতে। অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে। একটা 10 তলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয়, তেমনি কেউ নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষের পরীক্ষা নিতে হয়। এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও। পাওয়ার হারানোর মাঝে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছ সেটা তুমি কিভাবে পেলে, যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেলে। যদি খুব সহজে একে অপর পেয়ে যায় তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে। এটাই বাস্তব। তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না, কষ্ট পেয়ে লাভ নেই। বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো। আর সে এমন একজনকে হারিয়েছে, সে তাকে ভালোবাসে। ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না, ছোট্ট দু একটা রুলস মানতে পারলেই হেব্বি ভালো থাকা যায়। যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, যে যেতে চায় তাকে বিনা কারণে যেতে দাও। এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না। এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে, যে শুধু আসবে কিন্তু কখনো যেতে চাইবে না। বিচ্ছেদের আজ 6 বছর 23 দিন পূর্ণ হল। আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলে হয়তো পারতাম, কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি। যদি সেও তোমার মতো দুমড়ে মুচড়ে যায়, সেই ভয়। তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার। ভালো আছো তুমি? তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো? নতুন মানুষটাকে আমার চাইতে বেশি ভালো? আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতেই তো আমার কলিজার ছুরি চালিয়ে চলে গিয়েছিল। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করতে। যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ। বাঁচতিস কি ভালো আমায়, করতিস কি তোর বুকটায় ধারণ। এটা তোমার কাছে খোলা চিঠি, আমার অনুভবে পড়ে নিও। আমার ভালো না থাকার কারণগুলো। জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে না, চাইলেই আমাদের সম্পর্কটা আগের মতো। কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাই, মরার আগ পর্যন্ত। ভালো তো একজনকে বাসা। আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি শুধু বলবো যে মানুষের সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে না। রাত 3টা বাজে প্রেমিকার কল ওয়েটিং পেয়ে কল করল। ধরতে বললাম ওয়েটিং কেন? তার উত্তর ছিল, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম, আরে না, সমস্যা থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? কয়েকদিন আগে যমুনাতে দেখলাম ছিঁড়াফাড়া প্যান্ট পরা একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এগিয়ে গিয়ে বললাম, এই ছেলেকে। সে উত্তর দিল, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম, আরে না, ছোট ভাই ব্রাদার থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? একদিন কাছে খুব ছোট্ট একটা ভাই কল দিয়ে বলল, ভাইয়া ভাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি তো ছ্যাঁকা খেলেন। সাথে সাথে প্রেমিকাকে কল দিয়ে বললাম, ঘটনা কি সত্যি? সে বলল, দেখো, বিয়েটা আমার বাবার জন্য করা, বাবার হার্টের অসুখ, তাই বিয়েটা করছি। কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি,
কিছুদিন পরে আমি তো তোমার কাছেই ফিরে আসব। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু সে উত্তর দিল, দেখো আমি ভার্জিন, তোমার কাছে ভার্জিন হিসাবেই ফিরে আসব। আমি বললাম, কিন্তু সে বলল, কিন্তু কি? তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না না, এর সন্দেহের কি আছে, সমস্যা হতেই পারে। পার্কে প্রেমিকাকে ছোট একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতে দেখলাম। এগিয়ে গিয়ে বললাম, এই বাচ্চাকে? সে উত্তর দিল, এটা আমারই বাচ্চা, কিছুদিন আগেই হয়েছে। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু তুমি তো বলেছিলে। আমি বলার আগে সে উত্তর দিল, দেখো